পতিত সরকার যখন তখন যাকে খুশি তুলে নিয়ে গেছে। বর্তমান সরকার দেশ চালাবে আইন অনুযায়ী, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, মজুদের ঘাটতি নেই, সরবরাহের সমস্যা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোববার থেকে হামের টিকাদান শুরুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি গঠনে সরকারি দলের প্রস্তাবে রাজি নয় বিরোধী দল। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান তারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত সরকার যখন তখন যাকে খুশি তুলে নিয়ে গেছে। তবে বর্তমান সরকার আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। আইন অনুযায়ী অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, পাচারের অর্থ উদ্ধারে মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের সাথে চুক্তি অনুমোদন করেছে সরকার। বলেন, আরও 7 দেশের সাথে চুক্তি করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 4 বছরে 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে মানুষের ভোট প্রমাণ করে জনগণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সব পরিকল্পনা সমর্থন করে। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা বিষয় জানতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকার একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। এরই মধ্যে সরকার 13 জেলায় 38,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে। 10 জেলায় কৃষি কার্ড, 9,102 জন ইমাম মুয়াজ্জিন পুরোহিতকে সম্মানী, 129 জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে বলেও জাতীয় সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জানান, ধীরে ধীরে বাকিদের কার্ডও দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, খাল পুনঃখনন, কৃষি কার্ড বিতরণ সহ সরকার বাকি সব প্রতিশ্রুতি পূরণ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফ্যামিলি কার্ডের অর্থ পাচার কিংবা মূল্যস্ফীতি বাড়াবে না বলেও উল্লেখ করেন তিনি। সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে, সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি 2-1টির কথা উল্লেখ করেছেন। কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে শ্রমিক কল্যাণ কার্ড চালুর পরিকল্পনা না থাকলেও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ যাতে সঠিকভাবে কাজে লাগানো হয় তা সরকার নিশ্চিত করবে। জনগণের ট্যাক্সের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরতে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার আইন
গতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব, আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা বিএনপিকে ভোট দেননি তাদের প্রতিনিধিত্ব করাও তাঁর দায়িত্ব। 3032টি মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2 লাখ শিশুকে দেওয়া হবে স্কুল ড্রেস। 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নৈরাজ্য থামছেই না পাম্প স্টেশনগুলোতে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছেন পাম্প স্টেশনগুলো। সংকট উত্তরণে প্যানিক তৈরি না করার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। একই সাথে সরকারকে পাম্পগুলোতে আরও কঠোর নজরদারি তাগিদ তাদের। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র আবারও জানিয়েছেন, এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। তেল দেওয়া হয়, এখন গাড়ি আইছে, তেল আইছে 500 টাকা দিতে। একটা প্রাইভেট কার 500 টাকার তেলে চলে। গাড়ি এনো আগে তো 50টা, এও না 5000 গাড়ি দিব করতে তেল, দিব করতে আমরা তেল আমরা 500 করে দিয়ে সবারে চালাইতেছি। পাম্প স্টেশনের কর্তৃপক্ষ এবং গ্রাহকদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে। এই অবস্থায় বেশ বিপাকে পড়েছেন ভোক্তারা। 2 ঘন্টা পরে 200 টাকার তেল পাইলাম, এখন কি করবো? সারাদিনে আমার 500 টাকার তেল লাগে মিনিমাম। এই 200 টাকার তেল দেয় মানুষের, এই হুন্ডায় আমরা কোনো ঘুরতে পারি না, কোনো কাজ করতে পারি না। তাহলে বাংলাদেশ এরকম হইলে তো অচল হয়ে যাবো। সংকটটা আমার মনে হচ্ছে এক হলো গুজবের কারণে, আর দ্বিতীয়ত হয়তো বা কেউ কোনো প্রফিটের করার জন্য কিছু রিউমার ছড়ানোর কারণে এই সমস্যাটা হয়েছে। এখন 500 টাকা তেল দিয়ে বলতেছে গাড়ি টান দেন, গাড়ি টান দেন, মানে তোদের কাছে ভিক্ষা নিতে আইছি আমরা। 2-1টি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। আগে সর্বমোট 9 দোকানে 18,000 লিটার হইলেই 24 ঘন্টা ওভার, এই প্রশাসন প্লাস জনগণ। এখন যদি 4 গাড়িও হয়, মানে ডাবলও হয়, 18 দোকানে 36,000ও হয়, তারপরে চাহিদা পূরণ হবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট উত্তরণে সরকারকে হতে হবে আরও কঠোর। স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আমার একটা পেট্রোল পাম্পে ডেইলি তার কনজামশন কত, XYZ যেটা হোক, আপনি দেখেন যে গত মাসে কত তার কনজামশন কত, তার আগে মাসের কনজামশন কত, আর এই মাসে ডেলিভারি কত। যদি সেম থাকে এবং 10 to 20% বেশি থাকে, তাহলে আপনাকে বলতে হবে যে ইট ইজ রাইট। এখন সেখানে কেন শর্ট পড়বে? ডিজেলের সমস্যা নাই, কিন্তু পেট্রোলটা, গ্যাস নিয়ে কোনো সমস্যা নাই, গ্যাস অ্যাজ ইট ইজ লাইক বিফোর। তার মানে এখন হচ্ছেটা কি? এখন পেট্রোল নিয়ে টানাটানি। আপনি লবণের কথা বলেন যে 7 দিন পর লবণ পাওয়া যাবে না, দেখেন আপনি কালকে থেকে লবণ নাই মার্কেটে। তো এটাই আমাদের চরিত্র, এটাই যে আমরা মানে উত্তেজিত হয়ে যাই অথবা আমরা নিজেরা প্যানিক হয়ে যাই যে আমরা পাবো না। আর জ্বালানির নতুন করে কোনো সংকট নেই বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না। সমস্যা সমাধানে পাম্প স্টেশনগুলোর পূর্বের ইতিহাস দেখে তেল সরবরাহের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের মজুদের কোনো ঘাটতি নেই, তবে সরবরাহে এখনও সমস্যা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 1 মাসের মজুদ রয়েছে এবং তা বাড়ছে বলেও জানান তিনি। আগামী 5 বছরে সরকারের 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় বুধবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে মাদানী সড়ক পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। এবার ঈদযাত্রা স্বস্তির ছিল বলেও দাবি করেন সড়কমন্ত্রী। তবে ঈদের আগে পরের 6 দিন মহাসড়কে ট্রাক, লরি চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেন। বলেন, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল সড়কে এজন্য যাত্রীদের সামান্য ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে কোরবানির ঈদে যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক কোরবানির পশু ঢাকায় পরিবহনের কথা মাথায় রেখে আগামী ঈদযাত্রা স্বস্তির করতে সরকার কাজ করছে বলেও আশ্বস্ত করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে তেলের গুদামজাতের খবর পেয়ে
অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন জায়গায় ফুয়েল কার্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে পেট্রোল ও অকটেন। শরীয়তপুরের নড়িয়াতে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আনা 7,000 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এই অভিযান পরিচালনা করে এই তেল জব্দ করা হয়। এ সময় জুয়েল সর্দার অবৈধভাবে ডিজেল আনার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 10,000 টাকা জরিমানা করা হয়। জব্দ ডিজেল বৃহস্পতিবার নিলাম করা হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এদিকে সিরাজগঞ্জে পাম্পগুলো থেকে শুরু হয়েছে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন সরবরাহ। এতে কমে এসেছে যানবাহনের ভিড় আর সহজেই মিলছে জ্বালানি। সকালে শহরের মেসার্স পার্ক ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল অকটেন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল জেলা জুড়ে প্রায় 2,000টি ফুয়েল কার্ড দেওয়া হয়েছে। আগামী 4 এপ্রিল পর্যন্ত এই কার্ড দেওয়া হবে। গ্যাস, অয়েল, এলএনজি ও এলপিজি নিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আসবে আরও 6টি জাহাজ। তবে সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানির সংকট নেই বলে বলা হলেও মহানগরীতে কমছে না তেলের হাহাকার। চট্টগ্রাম মহানগরীর ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আতঙ্কে অতিরিক্ত জ্বালানি নেওয়ার প্রবণতা বাড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি। অনেক চালককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিতে চান। আবার একই ব্যক্তি বিভিন্ন স্টেশন থেকে বারবার জ্বালানি নেয়ার ফলে দ্রুত মজুদ শেষ হয়ে যাচ্ছে। আগামী 4 এপ্রিলের মধ্যে আরও 6টি জাহাজ বন্দরে ফিরবে। এসব জাহাজের মধ্যে 3টিতে এলএনজি, 2টিতে গ্যাস অয়েল এবং 1টিতে এলপিজি রয়েছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। গত কয়েকদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে, আর চট্টগ্রাম এবং সিলেটে নতুন করে আক্রান্ত হচ্ছে অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর রিপোর্ট। দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে হাম সংক্রমণ। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত 12 দিনে 5 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে জানানো হয়েছে, বর্তমানে হাম আক্রান্ত 67 শিশু সেখানে ভর্তি আছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাচ্চার জ্বর, ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখে না। 1 মাস যাবৎ ভর্তি, আর এবং কি হাম হয়েছিল, হামার প্রত্যেক আপনার হার্ট ফেল হয়েছিল। হাসপাতালে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 112 রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। আমাদের টোটাল ডিভিশনে 157 জন রোগী মানে সন্দেহজনক হামে আক্রান্ত, আর এর মধ্যে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে 56 পেশেন্ট হচ্ছে হামে আক্রান্ত। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 26 শিশু ভর্তি হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম নগর এলাকা থেকে সব মিলিয়ে 41 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, আর 15 উপজেলা থেকে এসেছে আরও 10 শিশুর নমুনা। এর আগে সোমবার কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি সিলেটে। জেলা জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে গত 24 ঘন্টায় 9 রোগী ভর্তি হয়েছে। এছাড়া 28 মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে 48 জন। সিলেট জেলায় এখন পর্যন্ত মিজেলসের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আগামী আশা করছি আমরা আগামী এক মাসের মজুদ আমাদের কাছে আছে। অন্যান্য ভ্যাকসিনও আমাদের কাছে এই মুহূর্তে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 27 জন, যার মধ্যে ছেলে 16 আর মেয়ে 11 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 67 রোগী। ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত 4 শিশুর হাম শনাক্ত হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা সদর হাসপাতালে বিশেষ হাম রুবেলা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
আগামী রোববার থেকে দেশ জুড়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এর আওতায় 6 মাস বয়স থেকে শুরু করে 10 বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেশি নয়, তবে দেশের বেশিরভাগ জেলায় হামের সংক্রমণ বেড়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এমন পরিস্থিতিতে জরুরিভাবে দেশে টিকা দেওয়ার কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফের মাধ্যমে জরুরিভাবে ভ্যাকসিন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছে মজুদ থাকা ভ্যাকসিন নিয়ে টিকাদান শুরু হবে। পরে ইউনিসেফের মাধ্যমে তা সমন্বয় করবে সরকার। 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি ডেবি থেকে। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। নাম্বার 1, আমরা গ্যাবি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। হ্যাঁ, আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকার পয়সা আমরা সব করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। নাম্বার 3, এটার রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর ঘটনা থাকলেও সরকার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় ইমার্জেন্সি ভেন্টিলেশন চালু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। কন্টিনিউয়াসলি যদি লেফট ওভার থাকে ওইটা আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনগুলি দিয়ে যাব। ফার্স্ট প্যানিকের পরে যে বাচ্চাগুলি 33 মারা গেছিলো আর এখানে একজন মারা গেছে। টোটাল ডেথ ইন দ্য কান্ট্রি আই থিঙ্ক এটা নট মোর দেন 40। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের। আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। বর্তমান পরিস্থিতি গত 17 বছরে স্বাস্থ্যখাতে গাফিলতির কারণ বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংশোধন কমিটি গঠনে সরকারি দলের প্রস্তাবে রাজি নয় বিরোধী দল। কমিটি গঠন করা হলে এতে থাকবেন না তারা। বুধবার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলের কয়েকজনের সংসদ সদস্য এই তথ্য জানিয়েছে। তারা বলছেন, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধন নয়, দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটি প্রস্তাবের আইনি ভিত্তি নেই, তাই বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিটি গঠনের জন্য বলা হচ্ছে বলে জানান তারা। সংসদে আবারও বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। এদিকে বিতর্ক বাদ দিয়ে জাতীয় স্বার্থ বিবেচনায় সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল রাজি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে 19 দিনব্যাপী মহান স্বাধীনতা বইমেলা 2026। মহানগরীর জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মেলা চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, এটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মেয়র বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। মেলায় 40,000 বর্গফুট জায়গা জুড়ে 129টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 35টি ডাবল স্টল এবং 94টি সিঙ্গেল স্টল। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান সহ মোট 112টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে মেলায়। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বনদস্যু ও জলদস্যু আমাদের আশেপাশে বিরাজ করছে, তাই সকলকে সামাজিকভাবে সচেতন হবার পাশাপাশি তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। সাতক্ষীরার শ্যামনগরের 71 নম্বরের বুড়ি গোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বনজীবীদের সাথে মতবিনিময় করেন।
চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় অবৈধ বিলবোর্ড, পোস্টার ও ব্যানার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর চকবাজার এলাকায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে চলা এই অভিযানে অনুমতিবিহীন বিলবোর্ডের পাশাপাশি ব্যানার, পোস্টার অপসারণ করা হয়। এ সময় তিনি বলেন, শহরকে বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। বিএনপি জনগণের সরকার, তাই বিএনপি সবসময় জনগণের কল্যাণের জন্যই কাজ করছে এবং করবে। কেরানীগঞ্জের আবদুল্লাপুরে ঢাকা মাওয়া মহাসড়কের টোল প্লাজা এলাকায় বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান এমপি। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার 41টি কমিউনিটি ক্লিনিক সচল এবং নদীপথে রোগী পরিবহন সুবিধায় জরুরি নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ 1 আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন। গাজীপুর জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে স্বাগত জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মহাসড়কের 57তম কিলোমিটার এলাকায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নাজমুন্নারা সুলতানা। চাঁপাইনবাবগঞ্জে জেলা সদরের মডেল মসজিদের সামনের রাস্তার ধারে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। ঝিনাইদহে শৈলকুপা উপজেলার বসন্তপুর এলাকায় 26 কিলোমিটার সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাল মাসউদ। রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক সহ 4টি আঞ্চলিক সড়কের দুই পাশে 41,000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। সিরাজগঞ্জের নলকা সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। পলাশবাড়ি টু গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন 2013 ও বিধিমালা 2017 বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন মোহাম্মদ সাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে দফায় দফায় থাই অ্যালুমিনিয়াম পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা মহানগর থাই গ্লাস ফেব্রিকেটর্স শ্রমিক ইউনিয়ন। নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পতিত সরকার যখন তখন যাকে খুশি তুলে নিয়ে গেছে। বর্তমান সরকার দেশ চালাবে আইন অনুযায়ী, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, মজুতের ঘাটতি নেই, সরবরাহের সমস্যা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোববার থেকে হামের টিকাদান শুরুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি গঠনে সরকারি দলের প্রস্তাবে রাজি নয় বিরোধী দল। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।